সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কার্যকর হলো নবম পে স্কেল, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত? এদিকে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে দোটানায় বিএনপি। অপরদিকে রাজধানীতে জামায়াতের মিছিলে বিএনপির হামলা, ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী। এবং সবশেষে থাকছে ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েও মাথা নোয়ায়নি ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। কার্যকর হল নবম পে স্কেল, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত? দীর্ঘ প্রায় ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য কার্যকর হল নবম জাতীয় পে স্কেল। নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতনে বড় ধরনের পরিবর্তন এসেছে। তবে বর্ধিত বেতন হাতে পেতে গ্যাজেট প্রকাশ, প্রশাসনিক আদেশ এবং হিসাব সমন্বয়ের প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এর আগে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছিলেন ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। সেই ঘোষণার ধারাবাহিকতায় নতুন বেতন কাঠামো কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পে স্কেল কার্যকর হলেও নতুন হারে বেতন পরিশোধের আগে প্রশাসনিক আদেশ জারি, সরকারি গ্যাজেট প্রকাশ, সফটওয়্যার ভিত্তিক হিসাব হালনাগাদ এবং বেতন বিল প্রস্তুতের মতো কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এসব কাজ শেষ হলে নতুন বেতনের সঙ্গে বকেয়াও একসঙ্গে পরিশোধ করা হতে পারে। সরকারের মতে ১ দশকেরও বেশি সময় ধরে একই বেতন কাঠামো বহাল থাকায় উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সরকারি কর্মচারীদের বেতন আর সামঞ্জস্যপূর্ণ ছিল না। সেই বাস্তবতা বিবেচনায় নতুন জাতীয় পে স্কেল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পে স্কেলে কত বাড়ছে বেতন? নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১,৬০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। আগের মতোই নতুন পে স্কেলেও ২০টি গ্রেড রাখা হয়েছে। প্রতিটি গ্রেডে মূল বেতন বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও চূড়ান্ত অঙ্ক সরকারের প্রকাশিত গ্যাজেট অনুযায়ী নির্ধারিত হবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, শুরুতে মূল বেতন ও বিভিন্ন ভাতা আলাদা ধাপে কার্যকর করার চিন্তা ছিল। তবে বাজেট বাস্তবায়ন ও হিসাব রক্ষণের জটিলতা এড়াতে প্রথম ধাপেই মূল বেতন সমন্বয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য ভাতা পরবর্তী সময় সংশোধন করা হতে পারে। নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য সরকার প্রায় ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। এই অর্থ সরকারি কর্মকর্তা কর্মচারী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ও ভাতা সমন্বয়ে ব্যয় করা হবে। বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী রয়েছেন। তাদের বেতন ও পেনশন বাবদ সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১,৩৩,০০০ কোটি টাকা। নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে এই ব্যয় আরও বাড়বে, তবে একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে দোটানায় বিএনপি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে এখনও সুনিশ্চিত কোনো অবস্থানে পৌঁছাতে পারেনি বিএনপি। দলটির কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এই বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। কেউ বলছেন ব্যক্তি পরিচয়ে নির্বাচনের সুযোগ থাকা উচিত, আবার কেউ মনে করছেন নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে ভোটে অংশ নিতে দেওয়া উচিত নয়। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের বর্ষা মৌসুমের পর অর্থাৎ সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ভোট সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়টি। বিশেষ করে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সাম্প্রতিক একটি মন্তব্যকে কেন্দ্র করে এই আলোচনা আরও জোরালো হয়েছে। যদিও পরে তিনি আওয়ামী লীগের রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে নিজের আগের অবস্থান থেকে অনেকটাই সরে আসেন। গত ১০ জুন তথ্য উপদেষ্টা বলেছিলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিএনপির একাধিক নেতা বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন, এটি তথ্য উপদেষ্টার ব্যক্তিগত মতামত, দল বা সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়। জাহেদুর রহমানের ওই বক্তব্যের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলটির নেতারা একদিকে নির্বাচনকে প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক
করার প্রয়োজনীয়তার কথা বলছেন। অন্যদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া ও জনমতের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার উপর জোর দিচ্ছেন। যা বলছেন বিএনপির নেতারা। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে কথা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খানের সঙ্গে। তিনি এশিয়া পোস্টকে বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা তৃণমূলের গণতন্ত্র ও জনগণের ক্ষমতায়ন। তাই এই নির্বাচন দলীয় রাজনীতির প্রভাব মুক্ত হওয়া উচিত। বর্তমানে আইন অনুযায়ী ব্যক্তি পরিচয়ে যে কেউ ভোটে অংশ নিতে পারেন। ফলে কোনো নির্দিষ্ট দল অংশ নেবে কিনা সেটির চেয়ে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন এবং স্থানীয় জনগণের স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এশিয়া পোস্টকে বলেন, সরকারের সিদ্ধান্ত হচ্ছে নির্দলীয়ভাবে নির্বাচন করার, সুতরাং ভোট করার অধিকার সবার আছে। কিন্তু আওয়ামী লীগ এই মুহূর্তে একটি নিষিদ্ধ দল। আইনগতভাবে তাদের নিষেধাজ্ঞা এখনও প্রত্যাহার হয়নি। কার্যক্রম নিষিদ্ধ একটি দলের নির্বাচন করার সুযোগ আছে বলে আমি মনে করি না। আগে আইনগতভাবে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে হবে, তারপর তারা নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে পারে। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এশিয়া পোস্টকে বলেন, যারা বিগত 16 বছর গণতন্ত্রকে তছনছ করেছিল, উন্নয়নের নামে লুটপাট করে দেশকে দুর্নীতির আখড়া বানিয়েছিল, তারা নিজেদের অপকর্মের ফলেই নিষিদ্ধ হয়েছে। মূলত আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল। সরকারের অনুমতি ছাড়া তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া সমুচিত হবে না। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এশিয়া পোস্টকে বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বহাল থাকলে তাদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। বিএনপির চেয়ারম্যানের আর এক উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জাম হোসেন আলাল এশিয়া পোস্টকে বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। তাই ব্যক্তি হিসেবে কেউ নির্বাচনে অংশ নিলে এবং জনগণ বাধা না দিলে বিএনপি সেখানে বল প্রয়োগের মাধ্যমে কারোর রাজনৈতিক অধিকার খর্ব করার পক্ষে নয়। যে ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি যদি সংশ্লিষ্ট এলাকায় বিগত বছরগুলোতে অন্যায় না করে থাকেন তবে জনগণ নিশ্চয়ই তাকে বাধা দেবে না। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, আওয়ামী লীগ বিগত 16 বছর যে ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনা করেছিল সেই জন্যই তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। তারা যে অন্যায় অত্যাচার করেছে সেই অপকর্মের জন্য তারা এখনও অনুতপ্ত নয়। এদেশের জনগণ এটি ভালোভাবে নেয়নি। তাদের আগে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। জনগণই তাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নাম প্রকাশ না করার শর্তে একটি বিএনপির আইনজীবী নেতা বলেন, আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে এখনও আইনগতভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আদালত যদি এ বিষয়ে কোনো নির্দেশনা দেন তাহলে সেটি বিবেচনার বিষয় হবে। তবে অতীত কর্মকাণ্ডের কারণে জনগণের মধ্যে এখনও দলটির প্রতি তীব্র বিরূপ মনোভাব রয়েছে। শঙ্কা দেখছেন তৃণমূলের নেতারা। বিষয়টি নিয়ে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের মধ্যেও একটি উদ্বেগ দেখা গেছে। মাঠ পর্যায়ের নেতাদের মতে, আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে নানা ধরনের রাজনৈতিক ও আইন শৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ তৈরি হতে পারে। এছাড়া কোথাও কোথাও জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের সঙ্গে পরোক্ষভাবে কাজ করতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এশিয়া পোস্টকে বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। তবে দলটি নিষিদ্ধ হওয়ার পর খুব বেশি সময় পেরোয়নি। জুলাই অভ্যুত্থানের রক্তের দাগ এখনও শুকায়নি। সাম্প্রতিক রাজনৈতিক প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে এই মুহূর্তে তাদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করা কোনোভাবেই সমীচীন হবে না। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নীতি নির্ধারণী ফোরামে বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশনের প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব বিষয় বিবেচনা নিয়ে পরবর্তী সময়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক অবস্থান জানানো হতে পারে। বিএনপির একাধিক নেতা এশিয়া পোস্টকে জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে আইনি বিতর্কের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে। সম্ভাব্য প্রার্থী বাছাই, তৃণমূলের মতামত সংগ্রহ এবং নির্বাচনী কৌশল নির্ধারণের কাজ পুরোদমে চলছে। তবে আওয়ামী লীগের অংশগ্রহণের প্রশ্নে দলীয় ফোরামে আলোচনা থাকলেও এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অপরদিকে রাজধানীতে জামায়াতের মিছিলে বিএনপির হামলা, ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী। রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়া এলাকায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালীন ছুরি মেরে আহত করা হয়েছে কবির আহমেদ নামের এক মোবাইল পার্টস ব্যবসায়ীকে। আজ শনিবার বিকেল 5টার সময় ঘটে এ ঘটনা। আহত ব্যবসায়ীকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা আক্তার হোসেন জানিয়েছেন, বিকেলে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হলে কবির আহমেদের কোমরের নিচে ছুরি মেরে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। পরে বিকেল 6টার সময় আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। আহত কবির আহমেদ জামায়াত সমর্থক বলে দাবি করেন আক্তার হোসেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেছেন, আহত কবির আহমেদকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এবং সব শেষে থাকছে 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েও মাথা নোয়ায়নি ফখরুল। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি, নির্যাতন সয়েছি, প্রাণ দিয়েছি, জেল খেটেছি, তবু মাথা নোয়ায়নি। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিজয় এসেছে, এখন নতুন বাংলাদেশ গড়ে তোলার সময়। শনিবার বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন মাঠে আলোকিত লালমনিরহাটের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। মির্জা ফখরুল বলেন, মাদকের আগ্রাসনে যুব সমাজ ধ্বংস হচ্ছে, জনগণকে সচেতন করে সঙ্গে নিয়ে প্রতিরোধ করতে হবে। আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে লালমনিরহাটে যে সামাজিক আন্দোলন শুরু হয়েছে তা গোটা দেশে ছড়িয়ে পড়ুক। তিনি আরও বলেন, মাদক, যৌতুক ও জুয়াকে না বলুন। তিস্তা মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে, এতে তিস্তা পাড়ের মানুষের নতুন দিগন্ত খুলবে। সামাজিক অপরাধ দমন করতে পারলে আমরা সমৃদ্ধ দেশ গড়তে পারব। উন্নয়ন কর্মসূচি তুলে ধরে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম মুয়াজ্জিনের বেতন ভাতা দেওয়া শুরু হয়েছে। আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সভায় আলোকিত লালমনিরহাটের মূল প্রবন্ধ পড়েন আন্দোলনের প্রধান পৃষ্ঠপোষক ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী এজেড